CNN 25 সংবাদে আপনাদের সবাইকে স্বাগতর সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হারান নদীতে ভেঙে পড়া সেতুকাণ্ডের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের তদন্ত হবে পরিদর্শন করে বললেন মন্ত্রী কৌশিক রায়। হারান নদীতে ভেঙে পড়া সেতুকাণ্ডের দোষী 4 শ্রমিকের অবশেষে ঠাঁই মিলল জেরা কারাগারে। ফের বিতর্কে পুলিশ, উৎকোচের অভিযোগে বিহারা পুলিশ ফাঁড়ির এক এসআই সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় মামলা। শিরুমির যুবতীর আত্মহত্যা কাণ্ডে জড়িত গাড়ি চালককে ফাঁসির দাবিতে সরব সুশীল সমাজ। হারাম সেতু প্রসঙ্গে চুনোপুটিদের ক্লোজড, আটক করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন, অভিযোগ কংগ্রেসের। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার ভাঙ্গারপাড়া এলাকায় পৌঁছে হারান নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ শহর প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাহলে তো বাইকে না আমরা আচ্ছা ঠিক আছে পাস কতখান দিতাম ম্যাডাম দেই না বাচ্চারা আপনারা দিছেন না নমস্কার স্যার। স্যার আমরা চলাচলের ব্যবস্থা একটা করি কালকে থেকে একটা বাসের পুল বানাবো, কিন্তু আমার অনুরোধ বাসের পুলটা বাইক চালানোর লাগি না না খালি এটা আপনারা খালি দেখবেন। আমরা যাইবার এখন টাকা যেটা আছে 6টার সময় রেজাল্ট রাখি নাকি একটা তো ওইদিকে রাস্তা হোক, মাঝে আরেকটা রাস্তা যেটা এটাও ঠিক করা হইতেছে আজকে থেকে। বাইক নিতে হলে মোবাইল পিছনে নাও খালি স্কুলে ছাত্রছাত্রী বা বাজারে যাওয়া কালকে থেকে শুরু। এলাকায় গোটা পরিস্থিতি খতিয়ে রাখার পর মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, হারান নদীর ওপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যে দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন। জুয়া পরহি রাতি 2:30 বাজাতে ব্রিজখন এই দলংখন ভাঙিছিলে। এই ভাঙার কারণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা যে অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকৈ কৰিব পাৰোঁ, অল্টাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকৈ কৰিব পাৰোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয়, সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিলে। যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত, আমাৰ পুলিচ সুপাৰ, PWD, NHADCL গোটেই ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি 3টা বজাতে জিলা আয়ুক্ত গৰাকী কাৰ্যালয়ত এটা সভা হয় আৰু সেই সভাতে এটা কমিটি, এটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এটা দিয়া হয়েছে যে কেনেকৈ ব্রিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট আছিলে, আমার এনফোর্সমেন্টর কি গাফলতি আছিলে, পুলিশর কি গাফলতি আছিলে, এই গোটেইটো যাতে এটা কৰিব ভালকে ইনকোয়ারি হব পারে, এখানে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এটা ইনকোয়ারি দিয়া হয়েছে। অহা 7 দিনের ভিতরতে রিপোর্টটো তেওঁলোকে জিলা আয়ুক্ত গৰাকীৰ তাতে জমা দিব। আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্রিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো আছে, অল্টাৰনেটিভ ৰাস্তা হেতু কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছিল। আমাৰ PWD বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগত ফোনত কথা হ'ল আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া PWD বিভাগৰ পৰা 2 কোটি টাকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো এটা কৰিব পাৰো। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে যেটো অলপ শৰ্ট ডিস্টেন্সত যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা না সেই কাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছো, ব্রিজ দলংখন যেটো ভাঙিছে সেইটো আমি দেখিলো আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্রিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, এখানে এই ৰাস্তাটোৰ মেইনটেনেন্স টেম্পোৰাৰিলি NHADCL কৰি আছে। এখানে NHADCL কর্তৃপক্ষ ইয়াতে এটা এখন বেইলি ব্রিজ বানাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালি তেওঁলোকে ইয়াত ব্রিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্রিজখন বনাবৰ কাৰণে এইটো 130 ফুট হয়। এখানে ইয়াত যে
মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছ বিলাক আনিব লাগে যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে ৰাঁচীৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰী বিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰী বিলাক ইয়াত আহি পাব লগতে এটা কোম্পানী যি কোম্পানীয়ে গোটেই ভাৰতবৰ্ষত বেলি কোম্পানীটো কি নাম এই কোম্পানী এই বেইলি ব্ৰিজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে তেওঁলোকে একেলগে মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHADCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিসমেন্টেলিংৰ কামটো আৰম্ভ কৰিব আজি আমি ইয়াতে কৈছো যে ডিসমেন্টেলিংৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিসমেন্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকচনটো আমি আৰম্ভ কৰিব পাৰো লগে লগে ইয়াৰ ওচৰতে এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয় এই কাৰণে ইয়াতে এটা বোটৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে কিন্তু লগে লগে আমি অহা কালিৰ পৰা নিৰ্দেশ দিছো যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয় এখানে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছো আৰু যাৰ মাজতে 7-8খন ব্ৰিজৰ মেৰামতি আছিল এই ব্ৰিজৰ কাৰণে প্ৰবলি 68 লাখ আছিল যাৰ মাজতে 12 লাখ টকা ইতিমধ্যে কন্ট্ৰাক্টৰক পেমেন্ট কৰা হৈছিল আমি PWD বিভাগক আমি নিৰ্দেশ দিছো যে বাকি যে পেমেন্ট 12 লাখৰ ওপৰত যাতে কোনো পেমেন্ট কন্ট্ৰাক্টৰক নকৰা হয় কাৰণে আমি নিৰ্দেশ দিছো আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এটা লিমিট দিয়া হৈছিল 40 টন কিন্তু আমি দেখা পাইছো যে ওভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে আৰু ওচৰতে এইটো এই 40 টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিল কিন্তু এই তেওঁলোকৰ গাফলতি আছে কি না এইটো ইনকুৱাৰীতে আহিব কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া যোৱাকালি এজন সাব ইন্সপেক্টৰ এজন ASI এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টৰ লগতে আৰু দুজনক তেওঁ সাসপেন্ড কৰিছে লগে লগে ৱেইট ব্ৰিজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটৰ চালান লৈ আহিছিলে এই ৱেইট ব্ৰিজৰ 5জন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেফতাৰ কৰি তেওঁলোকক পুছতাছ কৰি আছে গোটেই ব্যৱস্থাটো মই আশা কৰো যে কেনে কি হৈছে ইঞ্জিনিয়াৰিং ফেইলিং হৈছে পুলিচৰ গাফলতি আছিল ওভাৰলোড আছিল আমাৰ যি হৈছে ঘটনাটো যাতে ম্যাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ যে ইনকুৱাৰী আছে ইনকুৱাৰীটো সম্পূৰ্ণ হলে আমি বিশেষকৈ আপোনালোকৰ সন্মুখত ক'ব পাৰিম ভাঙ্গারপাড়ায় হারাং সেতু কাণ্ডে জড়িত 4 শ্রমিককে বরখলা থানায় গতকাল রাতে আটক করে এনেছিল পুলিশ বৃহস্পতিবার তাদেরকে ওভারলোড লরি মাপঝোঁকের অভিযোগে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে ধৃতরা হল সেন্ট্রাল ওয়ে ব্রিজের নিজামুদ্দিন কৃপা সিন্ধু বৈষ্ণব আলতাফ হোসেন এবং ভারত ওয়ে ব্রিজের শঙ্কু ভট্টাচার্য বিতর্কে পুলিশ আবারও খাকি পেশাকে কলঙ্কের দাগ মামলার তদন্ত ছেড়ে পাইসা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে 15,000 টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম ব্যক্তি দেখুন সবিশেষ এই নিয়ে কালাইন থানার আওতাধীন বিহারা পুলিশ ফাঁড়ির এক ASI সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলার অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির SI রাজকুমার কামান এবং 2 কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় গত 15 জুন তারিখে ওনার স্বামী মিনার হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন কিন্তু পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধেই পাল্টা মামলার তদন্তে এসে 16 জুন ওনার স্বামীকেই তুলে নিয়ে যান এজাহারকারী বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম এই কথা জানিয়েছেন এরপর উৎকোচ আদায় করার চেষ্টা করা হয় স্বামীকে ছেড়ে না দিয়ে ভোর রাতে বিহারা পুলিশ ফাঁড়িতে তাকে মারধর করা হয় এতেই গুরুতর আহত হন মিনার হোসেন পরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে অবস্থা বেগতিক থাকায় তাকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে এই অভিযোগকারী অসহায় পরিবারের খোঁজ নেওয়ার পর জানা গেল বিশিষ্ট সমাজসেবী তরুণ যুব নেতা জিয়াবুর রহমান তিনি পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন এবং সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার এবং কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন সুবিচারের জন্য একটা ছেলেরে থানায় ডেকে নিয়ে
যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই এসআইকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক, এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন করতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে, তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শ্রীভূমির যুবতীর আত্মহত্যাকাণ্ডে জড়িত বাড়ি চালকের ফাঁসির দাবিতে সরব সুশীল সমাজ। এ যেন বলিউড সিনেমার কাল্পনিক চরিত্র। মেয়ের ভাইয়ের গাড়ি চালক হয়ে পরিবারে প্রবেশ, নিজের আসল পরিচয় লুকিয়ে চুটিয়ে প্রেম পরিবার এক যুবতীর সঙ্গে। অতঃপর যুবতী যখন জানতে পারল গাড়ি চালকের আসল পরিচয়, তখন আত্মহত্যা করতে বাধ্য হল। যুবতীর ঘর ছিল শ্রীভূমি জেলার রাকেশনগর এলাকায়। সদর থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি যুবতীর মৃত্যু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। যুবতীর মৃত্যুর সঙ্গে যদি গাড়ি চালক জড়িত থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উত্থাপন করা হয়। গত পরশু রাত্রিবেলা আমাদের করিমগঞ্জে লক্ষ্মীবাজার রোডে রাধারগুল নিবাসী রাকেশনগরে থাকে, রাধারগুল পরিবহন বাজার বলে শিল্পনা দাস রেডক্রসে নার্সে কাজ করে। তার মানে সে মৃত্যু মানে আত্মহত্যার ইয়েতে পাওয়া গেছে নির্দয়তার পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই মেয়েটির সঙ্গে অন্য ধর্মের একটি ছেলে নিজের আত্মপরিচয় গোপন রেখে 5-6 মাস যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এই মেয়ের ভাইয়ের যে গাড়ি ছিল, ওই গাড়ি সে ড্রাইভারি এবং ড্রাইভারি করার সুবাদে পরিবারের সঙ্গে পরিচিতি হয়েছে। কোনো একদিন তার ভাই ওই মেয়ের ফোন থেকে ওর সঙ্গে আলোচনা করে ফোনে যোগাযোগ করে। ওই নাম্বার পাওয়ার পর এই কন্টিনিউয়াস 5-6 মাস যাবৎ মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলে। যখন 11th আওয়ারে যখন কোনো একটা এমন কোনো পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতির কারণে সে ছেলেটির পরিচয় জানার অনুভব করেছে, এখন যখন পরিচয় জানার অনুভব করেছে তোর ভাইকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটির কি নাম, কি রাজীব না কি রাজা নাম দিয়ে পরিচয় দিয়ে ড্রাইভারি করতো তাদের বাড়িতে থেকে। এবং পরবর্তী সময়ে ওই কথা শোনার পর যে সে অন্য সমাজের লোক, অন্যভাবে থাকে, পরের দিনই সে আত্মহত্যা করে। এবং এই সময়ে এলাকার কিছু লোক তাকে পাকড়াও করে, ওই বাড়ির সামনে গাড়ি সহ তাকে পাকড়াও করে থানাতে সঙ্গিয়ে দিয়েছে। আমরা আজকে যারা এখানে এসছেন ওনারা চান এটার যথাযথ বিচার হোক। কি কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হলো? 1 মাস যাবৎ বা 6 মাস যাবৎ যে ফোনে যোগাযোগ করেছে, এই ফোন ট্রেকিং করে যার সঙ্গে করেছে তার ফোনও ট্রেকিং করবে, মেয়েটির ফোনও ট্রেকিং করবে, পরে তাদের কথোপকথনগুলো রেকর্ড করে বার করবে এবং এইগুলো করলে এর থেকে আসল রহস্য বেরিয়ে আসবে। আমরা চাই যে যারা এই সমস্ত কাজ করে
সমাজে বিশৃঙ্খলতা আনার চেষ্টা করে, নিরীহ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনের মাধ্যমে হওয়ার জন্যই আজকে এখানে এসেছি। এই জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত সহ পুলিশ আধিকারিকের কাছে আমরা যাব, এই বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে ওর দোষী যদি কেউ থাকে তাকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। জ্ঞান সেতু সংস্কার অব্যাহত, ফলে বন্ধ সেতুটি। বিকল্প সড়ক হিসেবে কালাইন শিলচর সড়ককে বেছে নেওয়া হয়েছিল। দেখুন বিস্তারিত। মঙ্গলবার গভীর রাতে 2 ওভারলোডেড ট্রাক সমেত ভেঙে পড়ে ওই সড়কের হারাং সেতু। ফলে বিপন্ন হয় বরাক উপত্যকা সহ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য। সেতু ভেঙে পড়ার পর সরজমিনে আসেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো। তদন্ত করে দোষীদের শাস্তিরও আশ্বাস দেন তারা। ওই রাতেই ভাঙারপাড় আউটপোস্টে এএসআই হোসেন আহমেদ লস্কর, হাবিলদার রাজ কিশোর সিনহা, কনস্টেবল রৌনক বর্মনকে ক্লোজড করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সেন্ট্রাল ওয়ে ব্রিজের নিজাম উদ্দিন, কৃপা সিন্ধু বৈষ্ণব, আলতাফ হোসেন এবং ভারত ওয়ে ব্রিজের শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম পালকে। ওরা চুনোপুঠি। এদের ক্লোজড বা গ্রেপ্তার করে কি বোঝাতে চাইছে কাছাড় জেলা প্রশাসন, যেখানে এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন বড় বড় রাঘব বোয়ালেরা? এমনই বক্তব্য কংগ্রেসের তরফ থেকে। কাছাড় জেলা কংগ্রেস সম্পাদক সন্দীপ দাস এক রাশ ক্ষোভ উগরে দেন। এছাড়াও হারাং সেতু ভেঙে গোটা বরাক আজ অন্ধকারে ডুবে রয়েছে। এই গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে চলমান এই ওভারলোড সিন্ডিকেটের লাগাম না টানলে কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে গুমরা সেতুটিও। ফলে আরও সতর্কতা প্রয়োজন, সংস্কারের কাজের প্রয়োজন। উল্লেখ্য, সিন্ডিকেট চক্রের বলি বরাকবাসী। মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়ল শিলচর কালাইনি সড়কের ভাঙারপাড় স্থিত হারাং নদীর ওপরের সেতু, যা বর্তমান বরাকের যোগাযোগের একমাত্র মাধ্যম। সুপারের সিন্ডিকেট, বালুর সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, তা হয়তো বরাকবাসী তার আগে কোনোদিন শুনেননি। এই সিন্ডিকেটের জন্য আজকে যেভাবে সিন্ডিকেট রাজ শুরু হয়েছে, আজকে এই সিন্ডিকেট রাজের জন্য আমরা কিছুদিন আগে গেমন সেতু, প্রায় 1 বছর গেমন সেতু ওভারলোড বন্ধ করা ছিল, কিন্তু রাত্রে দেখা যায় এখানের মধ্যে একটা সিন্ডিকেট করা হয়েছে। সেই সিন্ডিকেট দিয়ে দিনের বেলা আন্ডারলোড যায়, রাত্রেবেলা এখানে ওভারলোড হাজার হাজার গাড়ি মানে ব্রিজের উপরে চলাচল করে। সেই এই হারাং সেতু, এই হারাং সেতুটা হচ্ছে NH6 শিলচর কালাইন রোড। সেই ব্রিজটা আজকে প্রায় 1 বছর সেই ব্রিজের কাজ বন্ধ ছিল। সেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রিপেয়ারিং ওয়ার্কের নামে একটা মানে মহাসড়কের উপর ব্রিজ, সেই ব্রিজে কাজ করতে 1 বছরের উপর সময় লেগেছে। আজকে এই ব্রিজটা বানানোর 1 মাস গাড়ি চলাচল করতেই দেখা যায় আজকে 1 মাসও সম্পূর্ণ হয়নি। যখন এই ইয়েটা বন্ধ করা হয়েছে, গেমন সেতু যখন বন্ধ করা হয়েছে, তখন এই ব্রিজ খোলা হয়েছে। এবং এই ব্রিজ খোলার আগে NHIDCL ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট কমিশনার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট সবাই এসে, এবং আমরা দেখেছি যে বরাকের যিনি এখন মানে মন্ত্রী, যিনি বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের দায়িত্বে আছেন, উনিও এসে খুব ঘোরাঘুরি করেছেন এবং সবাই ফিটনেস দেওয়ার পরে এই ব্রিজটা খোলা হয়েছে। আজকে ব্রিজ খোলার 1 মাসের মাথায় আজকে এখানে দুর্ঘটনা হয়েছে। আজকে উপরওয়ালার আশীর্বাদে আজকে এই সময় কোনো ধরনের ছোট গাড়ি বা কোনো বাস বা কোনো ধরনের প্যাসেঞ্জার গাড়ি ছিল না, না হলে তো আজকে এখানে অনেকের মৃত্যু হতো। আজকে এই ব্রিজটা ভাঙ্গায় আজকে বরাক উপত্যকা টোটালি বহিরাজ্যের লোকে আজকে যোগাযোগ বিচ্ছিন্ন। আজকে গেমন সেতুও বন্ধ, হারাং সেতুও বন্ধ। আজকে কোন দিকে বরাক তথা মণিপুর, ত্রিপুরা, মিজোরাম 3টা স্টেটের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা যাতায়াতের রাস্তা হচ্ছে 2টা রাস্তা, একটা হচ্ছে বদরপুর জুয়াই আর একটা হচ্ছে কালাইন শিলচর। আজকে 2টা রাস্তা আজকে বন্ধ। সরকার পারমিশন দিয়েছিল, পিডব্লিউডি ডিপার্টমেন্টে ফিটনেস দিয়েছিল 40 টন, 2টা ট্রাকে 120 টনের উপর। এখানে রাত্রেবেলা হলে এটা জাতীয় সড়ক দিনের বেলা কেন ট্রাক চলাচল করে না? এখানে রাত্রেবেলা কিসের সিন্ডিকেট? রাত্রেবেলা হাজার হাজার ট্রাক কেন এখানে যাতায়াত করে? কারণ প্রত্যেকটা ট্রাকে দেখা যায় যে ওভারলোড থাকে। আজকে আমরা এখন গিয়ে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, ডিসির সাথেও কথা বলবো এবং এসপির সাথেও কথা বলবো, এবং আমরা এই এসপি এবং ডিসিকে বলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেনস্টে আমরা FIR দাখিল করবো যে কীভাবে এখানে এই ওভারলোড গাড়িগুলো চলাচল করে, সিন্ডিকেটে কারা কারা জড়িত এবং কোন ঠিকাদার দিয়ে এখানে কাজ করানো হয়েছিল, পিডব্লিউডি কীভাবে ফিটনেস দিল, আজকে মানুষ কীভাবে যাতায়াত করবে। অতি সত্ত্বর যাতে এখানে ভ্যালি ব্রিজের ব্যবস্থা করা হয়
মানুষের যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয় সেটা নিয়ে আমরা মানে জেলা প্রশাসনের সাথে গিয়ে। গত 12 জুন আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্ল্যাকার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভোলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো এটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। চন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছে, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বন বিভাগ ও পুলিশের প্রত্যক্ষ মদতে উজাড় হচ্ছে বন, যা ফের প্রকাশ্যে এলো মঙ্গলবার। ওই রাতে 11টি নুড়ি পাথর আটক করেছিলেন স্থানীয় মানুষ, কিন্তু রহস্যজনকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েই পুলিশিগিরি দেখিয়ে গাড়িগুলো ছেড়ে দিল পুলিশ। দেখুন সবিশেষ। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে পূর্ব কাটিগড়ার স্লুইস গেট বাজারে। রাত 8টা নাগাদ এলাকার মানুষ ওভারলোডেড নুড়ি পাথর বোঝাই 11টি ট্রাক আটক করেন। অভিযোগ, প্রতিনিয়ত ওভারলোডেড পাথর বোঝাই ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে। রাত যতই গভীর হতে থাকে ততই পরিস্থিতি জটিল হয়। কাটিগড়া পুলিশে খবর যায়। সরজমিনে উপস্থিত হয়ে কাটিগড়া থানার এএসআই আয়ুব আলী বারভুইয়া সরজমিনে ঘটনার প্রত্যক্ষ করেন।
অদৃশ্য কারণে সবকটি নুড়ি পাথর বোঝাই লরিগুলোকে পূর্ব দিক থেকে গতিপথ ঘুরিয়ে আনা অভিমুখে করে রাখেন। এরই মাঝে হাজির হয় আরও একটি গাড়ি। কিছুক্ষণের মধ্যেই আবার কয়েকটি গাড়িকে থানার অভিমুখে রওনা করিয়ে পুলিশের গাড়ি থানার দিকে রওনা দেয়। এখানেই সব অ্যাকশন খতম। আচমকাই সব গাড়ি যথাস্থানে রেখেই স্থান ত্যাগ করেন কাটিগড়া থানার এএসআই আয়ুব আলী বারভুইয়া সহ পুলিশের দল। পুলিশের এমন রহস্যজনক ভূমিকায় হতবাক স্থানীয় জনগণ। বরকলার উজাননগর ঠান্ডাছড়া জল সরবরাহ প্রকল্পটির কমিটির উপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জয়লুল হক চৌধুরী। তার ভাষ্য মতে, জল সরবরাহ নির্মাণকালে তার বাড়িতে কুয়ো খনন করা হয়। এই কুয়ো থেকে পাইপের সাহায্যে জল উঠিয়ে নিয়ে এলাকার প্রায় 100 পরিবার বিশুদ্ধ জল পেয়ে থাকেন। কিন্তু অবাক হওয়ার বিষয়, জয়নুল হক চৌধুরী ও হালিমা বেগম চৌধুরীকে কথা দেওয়া হয়েছিল তার ছেলে রাহুল আহমেদ চৌধুরীকে এই প্রকল্পে নিয়োগ করা হবে, কিন্তু আজ তার ভাগ্যে জ্যোতির্নির্জয়ের সরবরাহ প্রকল্পের রাহুলের নিয়োগ। জয়নুল হক সাংবাদিকদেরকে জানান, দেওয়া হয়েছে বুঝছো, তো আর জায়গা গাছ খালা বেজান আছে, এটা সব তারা হাঁটি কুটিয়া খোয়া দেওয়া হয়েছে। কইছে কিনারও খানি সুর লাগে, সুর ছাড়া ইঞ্জিনিয়ারে মানুষ না খোয়া। ও তখন সব তারা করিয়া দেখা গেছে আমার নালার সুর আছে, এই কারণে তারা খোয়াটা দেওয়া হয়েছে। বড়গলা উজাননগর ঠান্ডাছড়া একটা পিএইচি হয়েছে, পিএইচি লোকে খোয়াটা হয়েছে। খোয়াটা বাড়ি এই যে যেখানে খোয়া হয়েছে এই কারণে বাড়ি হইল আমার, আমি জয়নুল হক চৌধুরী আমার বাড়িতে খোয়া হয়েছে। তারা কইছে আমার যে তুমি ওটা দেও, তোমারে একটা চাকরি দিব। আমার কোনো কিছু দিছে না তারা। এখন তারা গুহে গাহে মিটিং করিয়া তারা কমিটি বান্ধিয়া আমার খারিজ করে ফেলাচ্ছে, আমার এটা করতে দেয় না। খারিজ দিছে সোনাপুরের আর একজন মেয়ে, মেয়ের নাম হইল সাকিব, বাবার নাম হইল আনোয়ার, তানে দিছে দিছে কিটা আমি শুনছি যে তার নাম এটা সব ভালো গেছে টাকা যাওয়ার পরে আমি এটা শুনিয়া এটা আমার মাথাও মাথার না, আমি এটা লড়িয়া বইয়া আপনারা দেখিয়া দিবা সুন্দর করিয়া যে জায়গাটা তদন্ত করবা কীরকম খেয়ে খাইতো না। এই কাগজটা কিটা? এই কাগজটা আমি অফিসত দিছি জমার কাগজটা আনি আমি দৌড়িয়া এমএলএরে কইছি আমি, তার কাগজটা আছে কোনো কাগজে লেখা, আমি সবটা দিয়া ফরওয়ার্ডিং করিয়া টাইম দিয়া দিয়েছিল আমার। চাকরি হইলে না কিতা করতাম, আপনারা তদন্ত করিয়া দেখবা যে কে খাইতো, কোনো মানুষে খাইতো নি না বিদেশি মানুষে খাইতো। তান বাড়ি হইল তোমার সোনাপুর। বুধবার সকাল শিলচর কর্পোরেশন অধীনে থাকা 19 নম্বর ওয়ার্ডের তপোবন নগরের গোবিন্দপুর সার্বজনীন কালী মন্দির কমিটির বিশেষ উদ্যোগে এক বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু শিবিরে বিভিন্ন বয়সের প্রায় 100 জন পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয় ইআরসি লেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং বিনামূল্যে 12 জনকে চক্ষুছানি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়। এই চক্ষু শিবিরটি বিশেষভাবে পরিচালনায় থাকা অরবিন্দ দাস জানায়, নমস্কার। আজ আমাদের নবগঠিত 19 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে ERCLens.com এর ব্যবস্থাপনায় ও আমাদের মা কালী মন্দিরের সহযোগিতা আজকে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। চিকিৎসা শিবিরটি অনেক সুন্দর ও সফল হয়েছে। আজকে প্রায় 9 জন বা 10 জন রোগীকে বিনামূল্যে ERCLensের পক্ষ থেকে ওদেরকে অপারেশন করা হবে এবং এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, ওদেরকে মেডিসিন দেওয়া হয়েছে, চশমা দিয়েছে। তো আমি ওদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি অনুরোধ রেখেছি যে আমাদের ওয়ার্ডের আর বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলোতে এই খুব প্রয়োজন রয়েছে চক্ষু পরীক্ষার, আমরা ওদের মাধ্যমে আগামী দিনে আরও 3-4টি শিবির করব। আমি অশেষ ধন্যবাদ জানাই ওদেরকে যে এত সুন্দরভাবে ব্যবস্থা করছে এবং গরিব মানুষের জন্য একটা অনেক বড় উপকার আমি মনে করি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন বরখলা আঞ্চলিক সমিতির প্রচেষ্টায় আগামী 12 জুন বরখলা সেডো সংস্থার কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে এবারের 43তম বঙ্গ সাহিত্য কেন্দ্রীয় কমিটির সভা। সভাটি এবারের মতো চালিয়ে নেওয়ার দায়িত্বভার হাতে নেয় বরখলা আঞ্চলিক সমিতি, একথা জানান সেডো সংস্থার সম্পাদক অজিত দাস। এদিন বৃহস্পতিবার বঙ্গ সাহিত্যের সভা নিয়ে এক প্রেস মিট করে জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক বরখলা আঞ্চলিক সমিতির সভানেত্রী স্বপ্না দাস। স্বপ্না দাস বলেন,
রাখতে আমাদের আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই অনুপ্রেরণা নিয়ে যে আজকের এই আগামীতে রবিবার 22 তারিখে যে সভা হবে সবাইকে আমি উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি। কেন্দ্র কমিটির এখানে আমরা সম্বর্ধনা আমরা দিব কিছু ব্যক্তিরা যারা সমাজের প্রতিষ্ঠিত আজকে দিচ্ছি এইরকম ব্যক্তিরা আমরা তখন আমরা প্রচেষ্টা চালাইলাম। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হইব একটা প্রকাশ্য সভা আমরা এখানের মানুষের যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের যে তার ভূমিকা যে প্রকাশ্য সভা বা সমাজ আমরা এটা এরকম যাতে যারা আজকে যে প্রতিনিধি সভা সেই প্রতিনিধি সভা আজকে বরাক উপত্যকার 3টা জেলার প্রতিনিধিরা থাকবেন। তাদের কার্যসূচি আগামী পরিকল্পনা এখানে তৈরি করা হবে এই সভা এবং এটার যে ভূমিকা এই যে আমাদের বঙ্গ সাহিত্য সম্মেলনের যে ভূমিকা সেই ভূমিকাটা প্রকাশ্য সভা 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সেটাতে আম জনতারে আমরা বিভিন্ন ব্যক্তিরা আমরা আমন্ত্রণ জানাই। এই এটার যে আজকে দীর্ঘদিন থেকে আজকে বরাক উপত্যকার তার ভাষারে বা সংস্কৃতিটারে কীভাবে প্রশংসা করা সবের আমরা সব ভাষারে আমরা সম্মান জানাই, সব ভাষাকে নিয়েই আমাদের। আজ শিলচর টাউন ক্লাব প্রাঙ্গণে টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ প্রয়াত জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত বাতুবাবু ১১৩তম জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানের প্রথমে টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী ক্লাবের পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর টাউন ক্লাবের সম্মুখে অবস্থিত স্থায়ী প্রয়াত জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্তের অর্ধবায়ব মূর্তিতে ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। পরে ক্লাব প্রাঙ্গণের ভিতরে কক্ষে প্রয়াত জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্তের প্রতিচ্ছবির সামনে ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, প্রয়াত দাশগুপ্তের পুত্র কল্যাণ দাশগুপ্ত, ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে জন্মদিনের কেক কেটে প্রয়াত জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্তের জন্মদিন পালন করা হয়। জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত তোমায় আমরা ভুলি নেই, 1913 ইংরাজি 19 জুন আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা তথা ফাদার অফ দি ক্লাব যাকে বলা হয় জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত ওরফে বাটু দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। আজ তার 113তম জন্মদিন। এই জন্মদিনে আমি ক্লাবের প্রত্যেক সদস্য এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমার শ্রদ্ধা নিবেদন করছি সেই সদস্যজন্য ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা বাটুদার এই মূর্তি কয়েক বছর আগে প্রতিস্থাপন করেছি এবং প্রতি বছরই আমরা মূর্তি স্থাপনের পর প্রতি বছরই আমরা ওনার জন্মদিন পালন করছি এবং আশা করি ভবিষ্যতেও সেইভাবে আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও সেই বাটুদার জন্মদিন যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করবেন বলেই আমি বিশ্বাস রাখি এবং বাটুদার আদর্শ এবং অনুপ্রেরণা নিয়েই আমরা আজ পর্যন্ত ক্লাবের সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং ক্লাবে যে ওনার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা সেই পূর্বপুরুষদের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমরা এই ক্লাবের আরও উন্নতি করতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।